জিরা তার ভালো বন্ধুর মৃতদেহ এবং একটি বুনো শুয়োরের মৃতদেহ একসাথে বেঁধে টোপ হিসেবে ব্যবহার করল, যাতে সেই বিশাল অজগরের হাত থেকে কোনোভাবে প্রাণ বাঁচানো যায়। যেমনটা ভেবেছিল ঠিক তেমনটাই হলো। জিরা দৌড়ে কিছু দূর যেতে না যেতেই বিশাল সেই অজগরটি এসে হাজির হলো সেই মৃতদেহগুলোর কাছে, কিন্তু বেশিক্ষণ দৌড়াতে পারল না, কারণ এর মধ্যেই বিপদের মুখে পড়া পিঠের সেই বুনো শুয়োরটি জেগে উঠল, আর জিরাকে বাধ্য হয়ে শুয়োরের মুখ চেপে ধরে কোনো মতে প্রাণ বাঁচাতে হলো। যদিও সাময়িকভাবে বিপদ কেটেছে, কিন্তু জঙ্গল থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে হলে তাদের অবশ্যই এই অজগরটিকে খতম করার কোনো একটা উপায় বের করতেই হবে। কয়েকদিন আগে কুনকিং মুভির ডিরেক্টর ডগ খুব উৎসাহ নিয়ে ক্লায়েন্টকে তার ওয়েডিং প্ল্যানিংয়ের আইডিয়া শোনাচ্ছিলেন। যেহেতু ক্লায়েন্টরা হরর মুভি খুব পছন্দ করে, তাই ডগ অনেক ভেবেচিন্তে একটি ভৌতিক স্টাইলের ভিডিও শুটিং প্ল্যান করেছিলেন, কিন্তু ডগের এত পরিশ্রমের সেই প্ল্যান ক্লায়েন্টরা সাথে সাথেই নাকচ করে দিল। এদিকে 18 নম্বর সারির অভিনেতা গ্রিফ আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ করছিল আর নিজের মনেই ডায়ালগ প্র্যাকটিস করে যাচ্ছিল। বেশ অনেকদিন ধরে তার হাতে কোনো কাজ নেই, তাই গ্রিফ এই সুযোগটাকে খুব গুরুত্বের সাথে নিয়েছে, আর সে মনে প্রাণে চাচ্ছে যেভাবেই হোক অভিনয়টা যেন একদম নিখুঁত হয়। সব অভিনেতা প্রস্তুত হওয়ার পর অবশেষে মুভির শুটিং শুরু হলো, কিন্তু গ্রিফ তার সেই আজব অ্যাকসেন্টেই ডায়লগ দিতে শুরু করলো, যার ফলে বারবার শুটিং করতে গিয়ে পুরো টিম বিরক্ত হয়ে গেল। শেষমেশ ডিরেক্টর আর মাথা ঠিক রাখতে না পেরে তখনই গ্রিফকে কাজ থেকে বের করে দিলেন। মন খারাপ করে স্টুডিও থেকে বেরিয়ে আসার সময় গ্রিফের চোখ পড়ল অ্যানাকন্ডার একটি পোস্টারের উপর, আর তখনই তার মাথায় একটি অদ্ভুত বুদ্ধি খেলে গেল। ঠিক সেই মুহূর্তেই গ্রিফ তার ছোটবেলার বন্ধু ডগের কাছ থেকে একটি ভয়েস মেসেজ পেল। আজ ডগের জন্মদিন, আর সে চাচ্ছে গ্রিফ যেন তার বাসায় এসে পার্টিতে যোগ দেয়। গ্রিফ সাথে সাথেই রাজি হয়ে গেল। ওদিকে ডগ তখনও স্টুডিওতে বসে কাজ নিয়ে ব্যস্ত ছিল। হঠাৎ করেই তার বাবা ভেতরে ঢুকলেন। কোম্পানির মালিক হিসাবে তিনি ডগকে পরামর্শ দিলেন এবার নিজের জেদ ছেড়ে বাস্তবতাকে মেনে নিতে। ওয়েডিং ডিরেক্টর হওয়া ডগের আসল স্বপ্ন না হলেও এতদিন ধরে সে এই কাজই করছে, তাই এবার তার উচিত নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়ানো, কারণ ডগের বাবা খুব দ্রুতই অবসর নেবেন আর তিনি চান ডগ সবকিছু সামলে নি। বাবার কথা শুনে ডগ চুপচাপ ভাবতে শুরু করলো। কাজের সময় শেষ হওয়ার সাথে সাথে তার স্ত্রী তাকে নিতে এলো। তারা বাসায় ঢুকতেই বন্ধুদের চিৎকারে চমকে উঠল। সবাই ডগের জন্মদিন পালন করতে এসেছে। এরপর বন্ধু কেনি উপহার তুলে দিল, আর পুরনো বন্ধু ক্লেয়ার ডগকে জড়িয়ে ধরে উইশ করল। ঠিক তখনই গ্রিফ পাশ থেকে বেরিয়ে এসে ডগকে চমকে দিল। এই চারজন একদম ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে, আর তাদের সবার একটা কমন নেশা ছিল, সেটা হলো সিনেমা দেখা। শুধু সিনেমা দেখাই না, তারা নিজেরাও ছোট ছোট শর্ট ফিল্ম বানাতে খুব ভালোবাসত। আজকের এই বিশেষ দিনটিতে গ্রিফ তাদের 13 বছর বয়সে বানানো একটি ভিডিও সাথে নিয়ে এলো। সবাই মিলে সেটা দেখতে শুরু করলো। যদিও ভিডিওটা খুব অপরিপক্ক ছিল, কিন্তু এটা তাদের সেই পুরনো সোনালী দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গেল। ডগ আবেগপ্রবণ হয়ে গ্রিফকে জড়িয়ে ধরে বলল এটাই তার জীবনের সেরা জন্মদিনের উপহার। পরের দিন সকালবেলা চার বন্ধু মিলে নাস্তা করতে করতে তাদের প্রিয় মুভিগুলো নিয়ে আলাপ করছিল। হঠাৎ করেই গ্রিফ একটা বড় সড়ো খবর জানালো, সে অ্যানাকন্ডার নতুন একটি পার্টের রিমেক রাইটস পেয়ে গেছে। এটা জাপানের এক লেখকের মৃত উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি। কয়েকদিন আগে গ্রিফের এজেন্ট তাকে লেখকের পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয়। তারা গ্রিফের আগের অভিনয় দেখে মুগ্ধ ছিল, তাই তারা গ্রিফকে সিনেমার রাইটস দিয়ে দেয়। এখন গ্রিফ চাচ্ছে ডগ এবং বাকি বন্ধুদের নিয়ে এই সিনেমার শুটিং করতে। সে আর ক্লেয়ার থাকবে প্রধান চরিত্রে, কেনি লিখবে স্ক্রিপ্ট আর ডগ পরিচালনা করবে। এরপর তারা সবাই মিলে আমাজনের জঙ্গলে গিয়ে শুটিং করবে। মাত্র 3 সপ্তাহের মধ্যে নিজেদের মনের মতো একটি সিনেমা তারা বানিয়ে ফেলবে। কেনি সাথে সাথে রাজি হয়ে গেল, কিন্তু ক্লেয়ার কিছুটা দ্বিধায় ছিল, কারণ সে ভয় পাচ্ছিল তার বর্তমান মানসিক অবস্থা নিয়ে। তাছাড়াও কিছুদিন আগেই তার ডিভোর্স হয়েছে। তবে গ্রিফের উৎসাহে শেষ পর্যন্ত ক্লেয়ারও রাজি হয়ে গেল, কিন্তু ডগের পালা আসতেই সে দোনোমোনায় পড়ে গেল, কারণ তার জীবন এখন একদম স্থিতিশীল। তাছাড়া বাবাও চাচ্ছেন সে কোম্পানির দায়িত্ব নিক, তাই হঠাৎ করে মাঝপথে ছেড়ে যাওয়াটা ঠিক হবে না। গ্রিফ তখন পুরনো দিনের কথা মনে করিয়ে দিল। ছোটবেলায় তারা কিভাবে সারা রাত জেগে সিনেমা দেখত। এখন যখন সুযোগ এসেছে নিজের মনের মতো একটি সিনেমা করার, তখন কি ডগের একটুও ইচ্ছে করছে না? ডগ কিছুটা আবেগী হয়ে উঠল। সে বলল গ্রিফের কথা সে বুঝতে পারছে, কিন্তু তারা এখন আর আগের মতো বাচ্চা নেই। গ্রিফ আর বেশি জোরাজুরি করল না। রাতে ডগ বাসায় ফিরে দেখল তার ছেলে ছোটবেলার সেই শর্ট ফিল্মগুলো দেখছে। ডগের মনটা কিছুটা খারাপ হয়ে গেল। তার স্ত্রী সব বুঝতে পেরেছিল। সে ডগকে বলল মনের কথা শুনে কাজ করতে, কিন্তু ডগ তখনও না বলে দিল। সে স্টাডি রুমে গিয়ে আবার কাজে ডুবে গেল।
কিন্তু ওয়েডিং প্ল্যানিংয়ের সেই বিরক্তিকর ফাইলগুলো দেখে ডগ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে সাথে সাথে গাড়ি নিয়ে গ্রিফের বাসায় গিয়ে জানালো সে এই সিনেমার শুটিংয়ে অংশ নেবে। গ্রিফ সাথে সাথে রাজি হয়ে গেল। তাদের অনেক বছরের স্বপ্ন এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এরপর ডগ এবং গ্রিফ মিলে ক্যানি আর ক্লেয়ারের সাথে দেখা করল। সবাই মিলে সিনেমার প্রস্তুতির জন্য তোড়জোড় শুরু করে দিল। 3 সপ্তাহের এই শুটিংয়ের জন্য অ্যামাজনের জঙ্গল ঠিক করা হলো। তাদের সবার আগে একটা ভালো বোটের ব্যবস্থা করতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটা আসল সাপ খুঁজে বের করা, যেটা খুব বেশি আক্রমণাত্মক হবে না। সব মিলিয়ে বাজেটের প্রয়োজন $2.5 মিলিয়ন, কিন্তু তারা মাত্র $9,400 লোন পেয়েছে। কোনো উপায় না দেখে তারা 4 জন মিলে বাজেট কমিয়ে $4,000 নিয়ে এলো। টাকার ব্যবস্থা হওয়ার পর তারা পুরোপুরি স্ক্রিপ্ট লেখায় মন দিল। যেহেতু দর্শকদের এখনকার সাপ নিয়ে বানানো সিনেমার প্রতি আগ্রহ কমে গেছে, তাই তারা নতুন কিছু যোগ করার কথা ভাবল। ডগ টানা 1 সপ্তাহ জেগে পুরো সিনেমার ড্রাফট লিখে ফেলল। বাকিরা পড়ে একদম মুগ্ধ হয়ে গেল। সবাই ডগের প্রশংসা করতে করতে আকাশচুম্বী করে ফেলল। সব প্রস্তুতি শেষ, এবার শুধু লোকেশনে যাওয়ার অপেক্ষা। ডগ যখন ব্যাগ গুছাচ্ছিল, তার ছেলে এসে একটা অদ্ভুত উপহার দিল। সেটা হলো তার নিজের হাতে বানানো লিটল জিরা ট্রফি। ডগ এটা দেখে খুব খুশি হলো। দীর্ঘ 6 ঘন্টার জার্নির পর তারা ব্রাজিলে এসে পৌঁছালো। ক্যানির পরিচিত কার্লোস নামের এক সাপুরের সাথে দেখা করল, যার কাছে তাদের প্রয়োজনীয় সাপটি ছিল। কার্লোস খুব আগ্রহ নিয়ে তাদের গাড়ির কাছে নিয়ে এলো আর নিজের সাপের গল্প শোনাতে শুরু করলো। অনেক বছর আগে সে যখন সাপটিকে উদ্ধার করে, তখন সেখানে স্বর্ণখনির মালিকরা নদীর পানিতে বিষাক্ত বর্জ্য ফেলেছিল, যার ফলে সাপটি প্রায় মরণাপন্ন ছিল। কার্লোস অনেক কষ্ট করে সাপটিকে সুস্থ করে তুলেছে, তবে এরপর থেকেই সাপটি কার্লোসের উপার্জনের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। কার্লোস সবাইকে সাপের সাথে পরিচয় করিয়ে দিল। তারপর সে সতর্ক করে দিল যে জঙ্গলে এর চেয়ে 5 গুণ বড় সাপ থাকতে পারে। যদি কখনো সেরকম কোনো দানবের মুখোমুখি পড়ো, তাহলে সরাসরি লড়াই না করে দ্রুত পালানোর চেষ্টা করবে, কারণ একবার যদি অজগর পেঁচিয়ে ধরে, তবে কয়েক সেকেন্ডের মধ্যেই দম বন্ধ হয়ে মৃত্যু নিশ্চিত। এদিকে কাছাকাছি এক রাস্তায় একটি মেয়ে দ্রুত একটি বারে ঢুকে পড়ল। আশেপাশের মানুষের আড়ালে নিজেকে লুকিয়ে সেই 2 ব্যক্তিকে এড়িয়ে গেল যারা তাকে খুঁজছিল। ঠিক সেই মুহূর্তে মেয়েটির চোখে পড়ল বারের কাউন্টারে রাখা বোটের চাবি। সে সাবধানে চাবিটা হাতিয়ে নিল আর দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ল। অন্যদিকে ট্যুরিস্ট বোটে কার্লোস সাপের বাক্সটি বোটের কার্গোতে রেখে দিল, কিন্তু সে খেয়ালই করল না যে বাক্সটা নামানোর সময় ঝাঁকুনিতে থাকনাটা একটু ফাঁকা আছে। গ্রিফ কিছুটা বিরক্ত হয়ে ক্লেয়ারকে বলল কার্লোস লোকটা কিছুটা পাগলাটে। ক্লেয়ারও একই কথা ভাবল, তবে তার মনে হলো কার্লোস সারা জীবন সাপের সাথে থেকে থেকে মানুষটা এমন অদ্ভুত হয়ে গেছে। তাছাড়া লোকটা সাপের ব্যাপারে খুব অভিজ্ঞ, তাই আশা করা যায় শুটিংয়ে কোনো ঝামেলা হবে না। এদিকে ডগ যখন ক্যানিকে গিয়ে বলল ক্যাপ্টেনকে ডেকে আনতে, তখন চাবি চুরি করা সেই মেয়েটি এগিয়ে এলো। সে নিজেকে আনা বলে পরিচয় দিল এবং বলল সে ক্যাপ্টেনের মেয়ে আর তার বাবা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি, তাই আজকে বোট ছাড়ার কোনো সম্ভাবনা নেই। সে ক্যানিকে পুরো টাকা ফেরত দিয়ে অন্য কোনো বোট খুঁজতে বলল, কিন্তু সমস্যা হলো অন্য সব বোট অলরেডি বুক হয়ে গেছে। এখন হুট করে অন্য কোনো ব্যবস্থা করা প্রায় অসম্ভব। জিরা তখন আনাকে জিজ্ঞাসা করল অন্য কোনো উপায় আছে কিনা। কথা শেষ হতে না হতেই আনা দেখতে পেল সেই 2 ব্যক্তি তাকে খুঁজতে খুঁজতে এদিকেই আসছে। ডগ তখনও কথা চালিয়েই যাচ্ছিল। আনা ভয় পাচ্ছিল যে এভাবে চলতে থাকলে তারা ধরা পড়ে যাবে, তাই সে সবাইকে দ্রুত বোটে উঠে পড়তে বলল। এরপর আনা ড্রাইভিং সিটে গিয়ে দক্ষ হাতে বোট স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ল। কিন্তু আনা যেটা বুঝতে পারেনি তা হলো তাকে ধাওয়া করা সেই লোকগুলো বোটের ম্যানেজমেন্ট অফিসে গিয়ে জোর জবরদস্তি করে বোটের এন্ট্রি এক্সিট রেকর্ড বের করে ফেলেছে। সেদিন রাতে সবাই মিলে একসাথে বসে সিনেমা জগতের ঈশ্বরের কাছে প্রার্থনা করল এবং সিনেমার শুটিংয়ের লোকেশনও ফাইনাল করে ফেলল। পরদিন খুব ভোরে সবাই পরিকল্পনা অনুযায়ী শুটিং শুরু করল। ডগ আগেভাগেই একটি ভিডিও রেকর্ড করে সিনেমার প্লট বুঝিয়ে দিয়েছিল। তাদের বানানো এই অ্যামাকন্ডা মুভিটি একজন জীববিজ্ঞানী এবং তার নিয়োগ করা সাপ শিকারীকে নিয়ে, যারা একসাথে একটি বিশাল অজগরকে খুঁজে বের করে শেষ পর্যন্ত মেরে ফেলে। আসলে এই মুভিটির গল্পের আড়ালে তাদের 4 জনের স্বপ্নের সেই শুরুর দিনগুলোও লুকিয়ে আছে। আগে গ্রিফ আর ডগের ইচ্ছে ছিল একসাথে লস অ্যাঞ্জেলেসে গিয়ে নিজেদের ভাগ্য গড়বে, কিন্তু নানা রকম ঝামেলার কারণে গ্রিফ আর ডগ এর সাথে যেতে পারেনি। পুরনো সেই দিনগুলোর আক্ষেপ থাকলেও এখন 4 জন আবার একসাথে হতে পেরেছে, আর কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্নের পেছনে ছোটাটাই আসল প্রাপ্তি। এভাবেই তারা দিনের বেলায় শুটিং করত, আর রাতে কার্লোস নিজে কেনিকে শিখিয়ে দিত কিভাবে সাপের শটগুলো আরও কার্যকরভাবে নেওয়া যায়। কার্লোসের টিপসে কেনির শুটিং করার দক্ষতা দ্রুত বাড়তে লাগলো, আর সিনেমার শুটিংও বেশ জমে উঠল। আসলে ক্লেয়ার আর গ্রিফের মধ্যে আগে প্রেমের সম্পর্ক ছিল। শুটিং করতে গিয়ে না চাইতেই দুজনে একে অপরের প্রতি আবার নতুন করে টান অনুভব করতে লাগলো।
পরের রাতে সবাই মিলে সিনেমার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করছিল। গ্রিফ তার নতুন আইডিয়া শেয়ার করল। স্ক্রিপ্টে ছিল সাপ শিকারী ভিলেনকে বোঝাবে, কিন্তু সেটা বদলে যদি জীববিজ্ঞানী এবং সাপ শিকারী দুজনে মিলে ভিলেনকে উচিত শিক্ষা দেয় তাহলে কেমন হয়? কেনি শুনেই সাথে সাথে রাজি হয়ে গেল, কিন্তু ক্লিয়ারের মনে হলো আইডিয়াটা কিছুটা ঝুঁকিপূর্ণ। এরপর সবাই মিলে এটা নিয়ে তর্ক করতে লাগলো, কিন্তু কথা বলতে বলতে মূল বিষয় থেকে তারা দূরে সরে গেল। ওদিকে আনা পুরোটা সময় গম্ভীর হয়েছিল, তার এই আলোচনায় কোনো মনই ছিল না। ঠিক যখন সবাই নিজেদের মতো আড্ডা দিচ্ছিল, তখন কাঠের বাক্স থেকে অজগরটি চুপি চুপি বেরিয়ে পড়ল। সেই রাতে সাপটি নিঃশব্দে ক্লেয়ারের ঘরে ঢুকে পড়ল, কিন্তু সেটি কোনো আক্রমণ করল না, উল্টো গ্রিফের ঘরে গিয়ে হানা দিল। ভাগ্য ভালো, গ্রিফের প্রতিক্রিয়া খুব দ্রুত ছিল, তাই সে কোনো বড় ধরনের চোট পায়নি। বাক্স ঠিক করার পর কার্লোস সাপটিকে আবার ভেতরে আটকে দিল এবং কথা দিল যে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না। সবাই তখন নিজেদের ঘরে গিয়ে ঘুমানোর প্রস্তুতি নিল। পরের দিন ভোরে শুটিং যথারীতি শুরু হলো। আজ গ্রিফের সাথে সাপের সরাসরি একটি দৃশ্যে অভিনয় করার কথা, কিন্তু সাপটিকে কাছে আসতে দেখেই গ্রিফ ভয় পেয়ে দৌড়ে ডগের কাছে চলে গেল এবং দৃশ্যটি ছোট করার জন্য অনুরোধ করল। কিন্তু ডগ কোনোভাবেই দৃশ্য বদলানোর সুযোগ দিল না। উপরন্তু সে বারবার ভরসা দিল যে কার্লোস সাপটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে, তাই ভয়ের কোনো কারণ নেই। গ্রিফ কোনো উপায় না পেয়ে সাহস সঞ্চয় করে আবার শুটিং শুরু করল। সেদিন রাতে অত্যন্ত শোকাহত কার্লোস গ্রিফকে ঘরে ফেরত পাঠিয়ে মারা যাওয়া সাপটির জন্য একটি বিশাল অন্ত্যেষ্টি ক্রিয়া আয়োজন করল। ডগ এবং অন্যরা সেই সাথে গান গেয়ে তাকে বিদায় জানালো, কিন্তু কিছু দূরেই সেই লোকগুলো বাইনোকুলার দিয়ে তাদের ওপর নজর রাখছিল। যেইমাত্র সে তার সঙ্গীকে পুরো রিপোর্ট দিল, ঠিক পরের সেকেন্ডেই একটি কালো ছায়া এসে তাকে পেঁচিয়ে সরাসরি পানির নিচে টেনে নিয়ে গেল। অন্যদিকে গ্রিফ 2 বোতল মদ নিয়ে কার্লোসের ঘরে গেল। অনেক বুঝে শুনে কার্লোসকে শান্ত করল। এরপর দুজনে পুরনো সব তিক্ততা ভুলে আড্ডা দিতে লাগলো। কথা বলতে বলতে তারা এতই মেতে উঠল যে পুরো নেশায় চুর হয়ে গেল। দুজনে পরিকল্পনা করল আর দেরি না করে এখনই বনের ভেতরে যাবে। অভিজ্ঞ কার্লোস সামনে থেকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু ভীতু গ্রিফ পেছনে হাঁটতে হাঁটতে একটু আওয়াজ পেলেই ভয় কাঁপছিল। মুহূর্তের মধ্যেই গ্রিফ খেয়াল করল সে কার্লোসের থেকে আলাদা হয়ে গেছে। একা জঙ্গলে থাকার সাহস তার নেই, তাই সে দৌড়ে বোটের কাছে গিয়ে সাহায্য চাইল। কিন্তু ততক্ষণে কার্লোস বনের অনেক গভীরে চলে গেছে। সে একটি ফ্লেয়ার গান জ্বালিয়ে চারপাশটা দেখার চেষ্টা করল, কিন্তু পরক্ষণেই একটি কালো ছায়া তাকে পানির নিচে টেনে নিল। চোখের পলকে পুরো এলাকা আবার শান্ত হয়ে গেল। ঠিক সেই সময় গ্রিফ ডগের কাছে গিয়ে সব ঘটনা বলল। ডগ প্রথমে কিছুটা বিরক্ত হলো, রাতে আবার কেউ সাপ ধরতে নাকি, কিন্তু পরে ভাবল কার্লোস তো পেশাদার ট্রেনার, হয়তো সে কোনো সাপ নিয়ে ফিরে আসবে। তাই তারা সিদ্ধান্ত নিল 1 ঘন্টার মধ্যে কার্লোস না ফিরলে সবাই মিলে তাকে খুঁজতে বের হবে। কিন্তু সময় হওয়ার আগেই ডগ আর অন্যরা অস্থির হয়ে উঠল। সবাই কিছু অস্ত্র হাতে নিয়ে ঘন জঙ্গলের ভেতর ঢুকে পড়ল। গ্রিফ তাদের সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল যেখানে কার্লোসের সাথে তার দেখা হয়েছিল, কিন্তু অন্ধকারের কারণে তারা রাস্তা হারিয়ে ফেলল। তারা বেশি দূর যেতেই পারল না। সামনে একটি হলুদ রঙের ভ্যান দেখতে পেল। ক্লেয়ার গাড়িটির দরজা খুলে ভেতরে উকি দিল, কিন্তু ভেতরে কেউ ছিল না। কার্লোস কোথাও নেই। সবাই যখন ফিরে যাওয়ার কথা ভাবছে, তখন ঝোপের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ এলো। গ্রিফ ভয়ে শিউরে উঠল। সে সবাইকে দ্রুত গাড়িতে ওঠার ইশারা দিল, যা দেখে সবাই ভয়ে আতঙ্কে নীল হয়ে গেল। গ্রিফ তাড়াহুড়ো করে চাবি খুঁজতে লাগলো। গাড়িটা স্টার্ট দিয়ে এখান থেকে পালাতে চাচ্ছিল, কিন্তু যতবারই সে চাবি ঘোরাচ্ছে গাড়ি কিছুতেই স্টার্ট নিচ্ছে না। কেনি সাথে সাথে বুঝে ফেলল যে ভ্যানের রিলে হয়তো কাজ করছে না। এটা মেরামত করা সম্ভব হলেও বাইরে বিশাল অজগর ঘুরে বেড়াচ্ছে, আর কেনি নিজে মদ খেয়ে আচ্ছন্ন থাকায় তার দৃষ্টিও ঝাপসা, তাই তার পক্ষে নিচে নেমে কাজ করা অসম্ভব। ডগ রাগে কেনিকে গালাগালি করল, মদ খেয়ে সব কাজে পানি ঢালছে বলে চিৎকার করল। বাকিরা যেহেতু কেউ কাজ জানে না বা ভয়ে নিচে নামতে পারছে না, তাই ডগ বাধ্য হয়ে নিজেই গাড়ি ঠিক করতে নামল। সে নিজের শ্বাস আটকে কোনো শব্দ না করেই কাজ শেষ করল। অবশেষে গাড়ি স্টার্ট নিল। গ্রিফ অ্যাক্সেলারেটরে পা চেপে দিল। তাদের একটাই লক্ষ্য, এই নরক থেকে দ্রুত পালানো। কিন্তু পরের মুহূর্তেই 2টি মোটর বাইক তাদের পেছন পেছন ধাওয়া করতে লাগলো। কেনি গ্রিফকে গাড়ি থামাতে বলল, হয়তো তারা সাহায্য করতে এসেছে, কিন্তু আনা সাথে সাথে নিষেধ করে বলল যে তারা অবৈধ অনুপ্রবেশকারী, তারা অত্যন্ত বিপজ্জনক। তাদের এলাকায় কেউ ঢুকে পড়লে তারা কাউকে ছাড় দেয় না।
কথা শেষ না হতেই মোটরসাইকেল আরোহীরা ভ্যান লক্ষ্য করে গুলি ছুড়ল। আনা গাড়ির ভেতর থেকে একটি রাইফেল বের করে পাল্টা গুলি চালালো। কেনি সাথে সাথে মোবাইল হাতে পুরো বন্দুক যুদ্ধের ভিডিও শুট করতে লাগলো। খুব দ্রুতই আনা সব শত্রুকে খতম করে দিল, কিন্তু বোটে ওঠার আগেই সেই লোকগুলো আবার সামনে এসে বন্দুক তাক করল। আনা গোছায় আছে তা জানতে চাইল, তবে আনা খুব চালাকির সাথে তাদের ওপর অতর্কিতে হামলা করল। সবাই মিলে দ্রুত বোট স্টার্ট দিয়ে সেখান থেকে সরে পড়ল। এরপর আনা ডগদের এয়ারপোর্টে পৌঁছে দেবার প্রস্তাব দিল। ডগ মাথা নাড়ল, কিন্তু গ্রিফের জেদ কাটছে না। স্বপ্নের একদম কাছে এসে তারা এভাবে হার মানতে রাজি নয়। কিন্তু জঙ্গলে একদিকে অজগর আর অন্যদিকে গোল্ড মাইনাররা। ডগ কোনোভাবেই তার বন্ধুদের জীবন ঝুঁকির মুখে ফেলতে চায় না। গ্রিফও তখন নিরুপায় হয়ে হাল ছেড়ে দিল। কিন্তু তারা চলে যাওয়ার পর ডগ পকেট থেকে ছেলের দেওয়া লিটল জিরার ট্রফিটা বের করল। সে মনে প্রাণে হার মানতে রাজি নয়, তাই সেই রাতে সে জেদ করে নতুন স্ক্রিপ্ট লিখে ফেলল। পরের দিন ভোরে ডগ বন্ধুদের নিয়ে মিটিং করল। সে নতুন স্ক্রিপ্টে নতুন কথানক যোগ করল। একজন জীববিজ্ঞানী এবং একজন সাপ শিকারী অজগর খুঁজতে গিয়ে ভুল করে একদল অবৈধ স্বর্ণ খননকারীর মুখোমুখি হয়। জঙ্গল রক্ষার্থে তারা দুজনে মিলে খননকারীদের সাথে লড়াই করবে। বাকিরা শুনেই হাততালি দিয়ে উঠল। নতুন এই গল্পের মাধ্যমে সিনেমার মান বহুগুণ বেড়ে যাবে। পুরনো সেই স্বপ্নের জন্য সবাই আবার একবার লড়াই করার সিদ্ধান্ত নিল। ডগ নতুন রোলে অভিনয় করার জন্য আনাকে আমন্ত্রণ জানালো। অবাক করা বিষয় হলো, আনা খুব দারুণ অভিনয় করল। প্রত্যেকটা দৃশ্য সে একদম জীবন্ত করে তুলল। যখন শুটিং খুব ভালো মতো এগিয়ে যাচ্ছিল, তখন দুটি বড় জাহাজ তাদের বোটের পাশ দিয়ে বেরিয়ে গেল। দেখে মনে হলো তারাও শুটিংয়ের জন্য এসেছে। ক্লেয়ার আর কেনি একে অপরের দিকে তাকালো। তাদের দুজনের চোখেই অবিশ্বাস। ডগ তার সিদ্ধান্তে অটল ছিল না। সে সরাসরি গ্রিফকে গিয়ে জিজ্ঞেস করল সে কি সত্যি সিনেমার কপিরাইট নিয়েছে কিনা। আসলে গ্রিফ কোনো কপিরাইটই নেয়নি। আগে সে যা বলেছিল সব ছিল ডাহা মিথ্যা। ডগ রাগে দিশেহারা হয়ে পড়ল। সেই সিনেমার জন্য নিজের জীবন বাজি রেখে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর শুরু থেকেই গ্রিফ তাকে বোকা বানিয়ে এসেছে। রাগের মাথায় ডগ সাথে সাথে গ্রিফকে শুটিং থেকে বের করে দিল। গ্রিফ ও অভিমানে নিজের ব্যাগ গুছিয়ে নিল। ক্লেয়ারের অনেক মানা সত্ত্বেও সে একটি ছোট ডিঙি নৌকা নিয়ে একা সবাইকে ছেড়ে চলে গেল। সে কিছু দূর যেতে না যেতেই দেখল আগে চলে যাওয়া সেই বড় জাহাজ দুটি ডুবে ধ্বংস হয়ে পড়ে আছে। নৌকাটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে। স্পষ্টতই তারা কোনো বড় বিপদের সম্মুখীন হয়েছে। গ্রিফ যখন বিষয়টি নিয়ে ভাবছিল, ঠিক তখনই এক নারী তীরের দিকে ছুটে এসে সাহায্যের জন্য চিৎকার করছিল। গ্রিফ দ্রুত তাকে সান্ত্বনা দিল যে এখন সে নিরাপদ, কিন্তু গ্রিফের তো তখন ভয় হাত পা কাঁপছে। সে দ্রুত ছোট বোটটি ঘুরিয়ে বোটের দিকে ফিরে চলল, ডগ ও অন্যদের এই বিপদের খবর দেওয়ার জন্য। কিন্তু ততক্ষণে ট্যুরিস্ট বোটে ডগ ও অন্যরা কোনো কিছু না বুঝেই বোট থামিয়ে ফেলেছিল। জায়গাটা ভালো লেগেছে বলে তারা কিছু শট নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ক্লেয়ার তাতে রাজি হলো না। সে ভাবছিল আগে গ্রিফকে খুঁজে বের করা উচিত। কিন্তু সবাই যখন তর্ক করছে, ঠিক তখনই আনা হঠাৎ পিস্তল বের করে ডগ ও অন্যদের দিকে তাক করলো। তাদের বোট থেকে নেমে যেতে বাধ্য করলো। তাই গ্রিফ যখন ফিরে এলো, দেখলো বোটটি একদম ফাঁকা। পাশে শুধু একটা ছোট নৌকা পড়ে আছে, আর তাতে একটা রাইফেল রাখা। ঠিক সেই সময় আনা ডগ সহ তিনজনকে নিয়ে জঙ্গলের একটি ছোট ঘরে পৌঁছাল। সে সবাইকে পানির নিচে লুকিয়ে রাখা ব্যাগগুলো টেনে তুলতে বলল। ডগ ব্যাগ খুলে দেখলো ভেতরে চকচক করছে ভর্তি স্বর্ণ। আসলে আনা একজন সোনা চোরা কারাবারি। প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে ডগ রাগের মাথায় ব্যাগটা আবার পানিতে ছুঁড়ে মারল। কিন্তু পরক্ষণে সেই শক্তিশালী লোকটা আড়াল থেকে বেরিয়ে এলো এবং বন্দুক তাক করে আনাকে অস্ত্র ফেলতে বলল। তারপর লোকটা ডগদের বুঝিয়ে বলল যে সে সরকার থেকে পাঠানো একজন পুলিশ, যে আনার মতো অবৈধ চোরা কারাবারিদের নজরদারি করছে। আনা আসলে ব্রাজিলের সবচেয়ে বড় অপরাধী চক্রের প্রধান। ডগ ও অন্যরা মুহূর্তের মধ্যে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। তারা বুঝতে পারছিল না কাকে বিশ্বাস করবে। ঠিক যখন পরিস্থিতি জটিল হয়ে উঠল, একটি গুলি এসে লোকটার পায়ের নিচে বিঁধল। গুলিটা ছুঁড়েছিল রাইফেল হাতে গ্রিফ। সে নিজেকে খুব হিরো মনে করে একটা পোজ দিয়ে ভাবল সে সবাইকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু পরের সেকেন্ডেই আনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নিল এবং লোকটিকে গুলি করে মেরে ফেলল। আনা যখন সবাইকে মারার জন্য বন্দুক তাক করল, ক্লেয়ার সুযোগ বুঝে এক হেডবাট দিয়ে আনাকে কুপোকাত করে দিল। গ্রিফ সহ চারজন দ্রুত সেখান থেকে দৌড়ে পালালো, কিন্তু বেশি দূর যেতে না যেতেই ডগকে একটি বিষাক্ত মাকড়সা কামড় দিল। কেনি তখন একটি অদ্ভুত বুদ্ধি বের করল। সে বলল ডগের ক্ষতের উপর প্রস্রাব করলে বিষের সংক্রমণ কমে যাবে। ক্লেয়ারের পোশাকের কারণে তার পক্ষে কাজটা করা কঠিন। গ্রিফ আবার 2 দিন ধরে পানি না খাওয়ায় তার পক্ষেও সম্ভব না। শেষমেশ এই দায়ভার কেনির উপর পড়ল। সবাই মিলে অনেক হ্যাপা সামলে ডগের অবস্থাকে কোনো মতে স্থিতিশীল করল। এরপর ডগ গ্রিফের কাছে দুঃখ প্রকাশ করল যে কেন সে সেই সময় গ্রিফকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে যায়নি। গ্রিফও চোখের পানি ফেলে নিজের কপিরাইট নিয়ে মিথ্যে বলার জন্য ক্ষমা চাইল। ক্লেয়ার বুঝতে পারল তারা ডগকে খুব একটা সাহায্য করতে পারছে না, তাই সে টেনে হিচড়ে গ্রিফ ও কেনিকে সামনের দিকে নিয়ে চলল। কতক্ষণ যে হাঁটছে কেউ জানে না। অবশেষে তারা একটি উঁচু জায়গায় পৌঁছালো। কেনি দূরবীন দিয়ে চারপাশ পর্যবেক্ষণ করে নিরাপদ একটি পথ খুঁজে বের করল, কিন্তু সেখানে পৌঁছানোই এখন বড় সমস্যা। ঠিক তখনই চারপাশ থেকে একটা খসখস শব্দ ভেসে এলো। গ্রিফ সাহস করে এগিয়ে গিয়ে দেখল ডগ ও একটি মৃত শুয়োর সেখানে পড়ে আছে। স্পষ্টত এটি সাপের খাবারের ভাণ্ডার। বাঁচার তাগিদে তারা মৃতদেহকে টোপ হিসেবে ব্যবহার করল। কেনি যখন মৃতদেহের পাশে পজিশন নিচ্ছে, সাপটি তখনই কাছে চলে এলো।
দৃশ্যটা দেখে যেন সহ্য করা যাচ্ছিল না। যখন ডগ বুঝতে পারল পরিস্থিতি কতটা ভয়াবহ, সে দ্রুত উঠে দৌড়ে পালানো শুরু করলো। মৃত শুয়োরটিও তার পিঠে ছিল, কিন্তু দৌড়াতে দৌড়াতে শুয়োরটি জেগে উঠল, আর শেষ পর্যন্ত সেই শুয়োরটি সব বিপদ নিজের কাঁধে নিল, যার ফলে ডগ কোনো মতে প্রাণ বাঁচালো। এরপর চারজন অনেকটা পথ দৌড়ে থেমে বসল। এই জীবন মরণের পরিস্থিতির পর চারজন একে অপরের কাছে মনের দরজা খুলে দিল, সব ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা চাইল। যখন তারা বড় বোটের কাছে ফিরে এলো তখন রাত হয়ে গেছে। গ্রিফ পাশে পড়ে থাকা ওয়াকিটকিটি দেখে সাহায্যের জন্য ডাকলো, কিন্তু দুই কথা না বলতেই বিশাল এক অজগর আক্রমণ করলো। ঠিক পরের সেকেন্ডেই কয়েকটি সিগন্যাল ফ্লেয়ার আকাশ ফুঁড়ে বেরিয়ে এলো, যা সাপটিকে বাধ্য করলো পিছু হটার জন্য। এরপর অন্ধকারের আড়াল থেকে এক কালো পোশাকধারী ব্যক্তি বেরিয়ে এলো। ডগ ও অন্যরা তাকে চিনতে পেরে অবাক হয়ে গেল। সে আর কেউ নয়, অ্যানাকন্ডা সিরিজের মূল অভিনেতা আইস কিউব। এরপর সবাই আইস কিউবের পথ অনুসরণ করে নিরাপদ একটি জায়গায় পৌঁছালো। ডগ আইস কিউবকে জিজ্ঞেস করল তাদের মুভির স্ক্রিপ্টে লেখক কিভাবে সাপটিকে মারার পরিকল্পনা করেছে। আইস কিউব তখন অবাক করা তথ্য দিল যে স্ক্রিপ্ট রাইটার তো এখনও স্ক্রিপ্ট শেষই করেনি। ডগ শুনে একদম থ হয়ে গেল। সে ভাবতে পারেনি এমনটাও হতে পারে। হঠাৎ আইস কিউবের মনে পড়ল ডিরেক্টর তো সাপের সাথে মোকাবিলা করার জন্য চারদিকে পায়রোটেকনিক্স সেট আপ করে রেখেছে, কিন্তু সে জানে না কিভাবে সেগুলো জ্বালাতে হয়। কিন্তু কেনি নেশা থেকে ততক্ষণে স্বাভাবিক হয়ে গেছে, সে জানে কিভাবে এটা কাজ করে। আইস কিউব তার দুই সহকর্মীকে বাঁচাতে যাওয়ার তাগিদ অনুভব করল। এরপর সবার সাথে ছবি তুলে সে একা জঙ্গলে ঢুকে পড়ল। বাকিরা তখন পরিকল্পনা সাজাল। কেনি সার্চ লাইট অন করবে, ক্লিয়ার জেনারেটর চালু করবে, গ্রিফ ব্লাস্টিং ডিভাইসের কাছে থাকবে, ডগ গাড়ি নিয়ে সাপটিকে টেনে ওই নির্দিষ্ট এলাকায় নিয়ে আসবে। সব প্রস্তুতি শেষ। গ্রিফ জঙ্গলের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে সাপটিকে উস্কে দিল। সাপটি পাশ থেকে অতর্কিতে হামলা করল। ডগ ভাগ্য জোরে অ্যাক্সেলারেটরে পা চেপে খুব দ্রুত গাড়ি সরিয়ে নিল, আর অল্পের জন্য বড় ধরনের আঘাত থেকে বেঁচে গেল। ক্লেয়ার ও কেনি দ্রুত পাওয়ার বক্সে গিয়ে জেনারেটর ঠিক করে ফেলল। ঠিক সেই মুহূর্তে ডগ গাড়ি নিয়ে ব্লাস্টিং জোনে ঢুকে পড়ল। সাপটি গাড়ির পিছু ধাওয়া করতে লাগলো। শেষ মুহূর্তে কেনি মেশিন ঠিক করে ফেলল। গ্রিফ সাথে সাথে সুইচ চেপে দিল। পরের সেকেন্ডেই বিকট এক বিস্ফোরণে পুরো জঙ্গল কেঁপে উঠল। আগুনের গোলা পুরো রাতকে আলোকিত করে তুলল, আর সেই সাথে বিশাল সাপটিও পুড়ে ছাই হয়ে গেল। চারজন সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করল, কিন্তু কেউ ভাবেনি যে সাপটি এত বড় বিস্ফোরণের পরেও বেঁচে থাকতে পারে। সে যখন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল, সবাই তখন নিরাশ হয়ে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে গ্রিফ সাপটির পাশের তেলের ড্রামটা দেখল। সে পকেট থেকে পিস্তল বের করে ছোটবেলার মতো লক্ষ্য স্থির করে গুলি চালালো। এবার সত্যিই সাপটির মৃত্যু হলো। চার বন্ধু মিলে মৃত্যুর মুখ থেকে ফিরে এলো। 1 বছর পর ডগের সিনেমা মুক্তি পেল। দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেল। ডগ ও গ্রিফ পুরস্কারের মঞ্চে উঠে তাদের শৈশবের স্বপ্ন পূরণ করল। কয়েকদিন পর একজন বিশেষ অতিথি ডগের সাথে দেখা করতে এলেন। তিনি অ্যানাকন্ডা সিরিজের অভিনেত্রী জেনিফার। তিনি ডগের কাজের ধরন দেখে মুগ্ধ হয়েছেন এবং পরবর্তী সিনেমার পরিচালক হিসেবে ডগকে আমন্ত্রণ জানালেন। এই খবর শুনে ডগ খুশিতে ঘটনাস্থলেই মূর্ছা গেল। এভাবেই গল্পটির সুন্দর সমাপ্তি ঘটল। নতুন এই অ্যানাকন্ডা মুভিটি প্রথাগত দানবীয় সিনেমার ধারা ভেঙে একদল মাঝবয়সী বন্ধুদের স্বপ্নের গল্প হিসেবে ফুটে উঠেছে, যা ভয়ের মোড়কে বন্ধুত্বের এক উষ্ণ আখ্যান। তবে মুভিটি নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়াও আছে। কেউ কেউ মনে করছেন হরর হিসেবে এটি ব্যর্থ, কারণ এতে সস্তা জাম্প স্ক্যার বেশি ব্যবহার করা হয়েছে, যা মূল অ্যানাকন্ডার সেই ভয়াবহতা তৈরি করতে পারেনি। আবার কমেডি হিসেবেও অনেক জায়গা দুর্বল, বিশেষ করে প্রস্রাব দিয়ে বিষ নামানোর মতো দৃশ্যগুলো টান টান উত্তেজনাকে কমিয়ে দিয়েছে, যা দর্শককে দ্বিধায় ফেলে দেয়। আর মূল খলনায়ক সেই বিশাল অজগরটি যেন শেষ পর্যন্ত ব্যাকগ্রাউন্ডে হারিয়ে গিয়েছিল। আপনার এই মুভি নিয়ে মতামত কি? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব আমাদের জন্য অনুপ্রেরণা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।